প্রিয় দর্শক, মুক্ত মঞ্চের আজকের আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মুকসিমুল হাসান। আমরা এই অনুষ্ঠানে সাধারণত আলোচনা করি সমাজের বিশিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে, জানতে চাই একান্তে তার সঙ্গে এবং নানা প্রশ্নের উত্তর। আর আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর চা। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন এমন একজন মানুষ যিনি পটুয়াখালীর সেই দুর্গম চরাঞ্চলের দ্বীপ চরাঞ্চল একটি, যেটি চর বিশ্বাস থেকে উঠে আসা, সেখান থেকে ডাকসুর ভিপি, বর্তমানে এমপি হয়ে এখন প্রতিমন্ত্রীর দায়িত্বে। আমাদের আজকের অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, পটুয়াখালী ৩ আসনের এমপি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 স্টুডিওতে আজকের আলোচনায়। আপনাদেরকে শুভেচ্ছা। আপনি অনেক ব্যস্ত সময় পার করছেন, কেমন আছেন শুরুতে একটু জানতে চাই। ভালো আছি। একটা নতুন দায়িত্ব এবং বলা চলে নতুন জায়গা, নতুন সহকর্মী, কারণ মন্ত্রণালয়ে যাদের সাথে কাজ করছি এতদিন তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ করে আসছি, তাদের কাজের জবাব দিতে চেয়ে আসছি। তো একটা ভিন্ন আবহাওয়া এবং ভিন্ন ধরনের সহকর্মী এবং একটা খুব বলা চলে যে নতুন সরকার গঠিত হওয়ার পরেই কিন্তু একটা বৈশ্বিক সংকটের কিছুটা অভিজ্ঞতা লাভ করতেছে, যে মধ্যপ্রাচ্যের যে সংকট। তো আলটিমেটলি আমরা মন্ত্রিসভায় থাকলে তো সামগ্রিক বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়। ওভারঅল ভালো একটা অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছি। সিরিয়াস কিছু বিষয় নিয়ে আলোচনা করব, তার আগে একটু জানতে চাই, আমরা যতটুকু জানি যে ক্যাবিনেটের শুরু থেকেই প্রধানমন্ত্রী খুব চাপে রেখেছেন সব মন্ত্রী প্রতিমন্ত্রীদের, সকাল 9টা থেকে অফিস করতে হয়, বেশ ব্যস্ততায় যাচ্ছে নাকি, এটি আমরা শুনি। আসলে আপনারা কখন যান মন্ত্রণালয়ে? আসলে প্রধানমন্ত্রী তো 9টার আগে চলে যান। এখন স্বাভাবিকভাবেই শিষ্টাচারের জায়গা থেকেই অন্তত প্রধানমন্ত্রীর যে যান তার আগে যাওয়ারই একটা আমাদের মধ্যে একটা নর্মস। তো আমরা চেষ্টা করি আমরাও 9টার মধ্যেই যার যার মন্ত্রণালয় বা দপ্তরে পৌঁছানোর। তারপরে দেখা যায় আমাদের আবার দেখা যায় এক একজনের এক একটা কাজ থাকে, বিভিন্ন কমিটি থাকে, তাদের মিটিং। দেখা যায় ওই মিটিং কখনো মন্ত্রণালয়ের বাইরে, কিন্তু সবাই চেষ্টা করে, যেটা বাংলাদেশে আমার মনে হয় বিগত 50 বছর এই প্র্যাকটিসটা হয় নাই, যে মন্ত্রী প্রতিমন্ত্রীরা 9টার মধ্যে বা নির্ধারিত সময় অফিস করবে। আর মন্ত্রী প্রতিমন্ত্রীরা অফিস করলে তো স্বাভাবিকভাবেই তাদের অধীনস্থ যারা থাকেন, সচিব এবং অন্যান্য কর্মকর্তা, তাদের তো অফিস করা লাগে। এবং প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে তিনি আমাদেরকে এটা বলেছেন যে সব লেভেলেই যেন আমরা এই সময়ানুবর্তিতার প্র্যাকটিসটা করি। আমরা যদি আগে অফিস শুরু করতে পারি তাহলে মানুষ বেশি সেবা পাবে এবং আমাদের সরকারি অফিস আদালতের যে চিরাচরিত প্রথা, একটা হয়রানি, আমলাতান্ত্রিক জটিলতা, সেখান থেকে মানুষ মুক্ত পাবে। এবং ওনার এটা একান্তই বলা চলে প্রধানমন্ত্রীর চিন্তাভাবনার জায়গা থেকে এই প্র্যাকটিসটা শুরু হয়েছে। এবং বিশেষ করে উনি বারবার এটা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে আমাদের যেন কোনো অতিরিক্ত বাড়াবাড়ি, অতিরিক্ত শোয়া প্রোটোকলে যেন মানুষ যেন নেগেটিভ ধারণা সরকারের প্রতি পোষণ না করে। যেমন সে যেভাবে চলাফেরা করে দেখেছেন, সিম্পল, মোটামুটি গুলশান থেকে আসে এখানে। তো সেই দিক থেকে এখন বলা চলে যে সব অফিস আদালতই বোধহয় এই নির্ধারিত সময় অফিস করা একটা। উনি কি সচিবালয়ে অফিস করবেন নাকি প্রধানমন্ত্রী কার্যালয়ে? দুই জায়গায় তো অবশ্যই করবেন, কিন্তু সচিবালয়ে যেভাবে এর আগে তো আমরা কোনো প্রধানমন্ত্রীকে এত দেখিনি, শুধু সর্বোচ্চ দেখেছি ক্যাবিনেট মিটিংয়ের দিন যেতে। এটা খুব এই জন্য বলছি যে পুরো এই সরকারের যাত্রাটা একটা আমার মনে হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন সরকারের সময়ের একটু এক্সেপশনাল যাত্রা, যেটা উনি একই দিনে দেখা যায় ক্যাবিনেটে মিটিং করে কিংবা সচিবালয়ে ওনার যেই সময়টা প্রয়োজন বিভিন্ন কর্মকর্তাদের সাথে মিটিং করে আবার উনি চলে যাচ্ছেন তেজগাঁয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে। যেই মিটিংগুলোতে ধরেন বিভিন্ন সচিবরা থাকা দরকার বা আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক, এই বৈঠকটা সে এসে সচিবালয় করছেন, যে অর্থাৎ সচিবালয় থেকে যেন আপনার সচিব, অতিরিক্ত সচিব, মন্ত্রী প্রতি অনেককে ওখানে যেতে হলে রাস্তায় একটা প্রোটোকল বা তাদের নিরাপত্তার জন্য যে স্কট থাকে সেই সুবাদে একটা যানজট শুরু হয়ে যেতে পারে। এই চিন্তা ভাবনাটা করে উনি সচিবালয়ে রিলেটেড মিটিংগুলো ওখানে করছেন। এবং অফিসে আবার শুক্রবার দিন মাঝখানে আমরা এমপি মন্ত্রীদের একটা বেসিক গাইড, যে এলাকায় তার সহকর্মীদের সাথে কী ধরনের বিহেভ করা উচিত না, শুক্রবার দিন সেটা করছেন গুলশান, যেহেতু ছুটির দিন, সব জায়গায় অফিস করছেন। এবার ওয়ার্কশপও দেখলাম আপনারা, কর্মশালা করতে হয়েছে নতুন সংসদ। এবং এটা আমার কাছে মনে হচ্ছে যে এমপি মন্ত্রী, আমরা যারা নতুন সংসদ সদস্য হয়েছি তাদের জন্য এটা খুবই দরকার ছিল। এবং সরকারের যে স্ট্যান্ড উনি পরিষ্কারভাবেই ক্যাবিনেটের মিটিংয়ে বলেছেন, গুলশানে তার কার্যালয়ের ওই মিটিংয়েও বলেছেন যে কোনোভাবেই ক্ষমতার প্রভাব দেখানো
আচ্ছা, এটা আমরা এমপি মন্ত্রী হয়েছি যে আপনার একটা অফিস আদালতের কর্মকর্তাকে নাজেহাল করা, চোটপাট দেখানো, জনগণকে উপেক্ষা করে নিজের বলয়ের লোকদেরকে একটা সুযোগ সুবিধা দেওয়া, এই বিষয়ে পরিষ্কারভাবেই আপনার নির্দেশনা দিয়েছেন এগুলো যেন না করা হয়। এবং এক্সাম্পল দিয়ে, যে একটা ঘটনার এক্সাম্পল, যে ধরেন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, একটা দুর্ঘটনা ঘটেছে, আমার একজন সহকর্মী আহত হয়েছে, এখন আমি যদি সেটা তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাই, সমস্ত লোকজনকে ঠেলে যদি আমার লোকটাকে সার্ভিস দিতে যাই, তখন আশপাশের লোকগুলো তো চেয়ে দেখবে যে সে এমপি বা মন্ত্রী, তাই তার এত অগ্রাধিকার বা তার এত প্রাধান্য। আম পাবলিকের বেলা এটা নেই। তো তিনি পরিষ্কারভাবে এক্সাম্পলটা দিয়ে ওই মিটিংয়ে বলেছেন যে এই ধরনের কাজ যেন আমরা না করি, বরঞ্চ আমরা যদি নিয়মতান্ত্রিকভাবে সেবাটা নেই, একটা মানুষ দুর্ঘটনার শিকার হওয়ার পরেও সরকার সম্পর্কে মানুষের একটা হাইলি পজিটিভ ধারণা তৈরি হবে। মর্নিং শোজ দ্য ডেজ আমরা একটা জিনিস বলি, সেটা আবার এটাও বলা হয় হানিমুন পিরিয়ড। মনে হচ্ছে এই সরকারের কোনো হানিমুন পিরিয়ড নেই, শুরু থেকেই তারা বেশ মানে শুরু করছেন অনেক, বিশেষ করে সকাল 9টায় যদি রোজার দিনে দিন শুরু করা যায়, দিনটা তো অনেক বড় হয়ে যায়। না, এটা শুধু অফিস না, আপনি একটা নতুন সরকার 1 মাস হয়নি, এর মধ্যে তার যে কার্যক্রমগুলো যদি দেখেন নির্বাচনী ইশতেহার অনুযায়ী, যেগুলো ধরেন অভ্যন্তরীণ আলাপ আলোচনা হয়, দিক নির্দেশনা, ফাইল চালাচালি, সেগুলো একটা ভিন্ন বিষয়। বাট বাহ্যিকভাবে যেগুলো ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে, ফ্যামিলি কার্ডের উদ্বোধন হয়েছে আপনার এই 14 তারিখ, যেটা সরকারের একটা নির্বাচনের কমিটমেন্ট ছিল, এবং এই সময় এটা খুব চ্যালেঞ্জিং বাস্তবায়ন করা, বাট পাইলট প্রজেক্ট হিসেবে বাস্তবায়ন শুরু হয়েছে। আগামী 16 তারিখ সরকারের যে 20,000 কিলোমিটার খাল খনন, কৃষিকে আপনার প্রমোট করার জন্য কিংবা কৃষি ব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য, সেচ সহ কৃষকদের সুবিধার জন্য, সেটা 16 তারিখ উদ্বোধন হচ্ছে। দিনাজপুর থেকে মনে হয় শুরু হচ্ছে। রাইট, দিনাজপুর এবং একই সাথে 53টা জেলা, আমার জেলাতে উদ্বোধন হচ্ছে, এবং আমার উপজেলায় 16 তারিখ আমি ওখানে থাকতেছি। এবং আপনার আজকে এই যে আপনার ধর্মীয় আমাদের যে প্রতিষ্ঠানগুলো, মসজিদ, মন্দির, প্যাগোডা, এই সমস্ত প্রতিষ্ঠানের যারা ধর্মীয় নেতা, তাদের ইমাম মুয়াজ্জিনদের বেতনের যে সরকারি আপনার অন্তর্ভুক্তকরণ, সেটা আজকে ইনিশিয়েটিভ করেছে। 1 মাসের মধ্যে এই 3-4টা বড় বড় কাজে ঋণ মানে রাইট। আরেকটা বড় ছিল 10,000 টাকা করে যে কৃষি, সেটা সম্ভবত 11,000 প্লাস পরিমাণ কোটি টাকা মৌকুব করেছে সরকার। তো যে মর্নিং শোজ দ্য ডেজ বলছেন, আপনি 1 মাসের মধ্যে যা দেখিয়েছে, এবং আমার দৃঢ় বিশ্বাস এই স্পিড এবং এইটা মাননীয় প্রধানমন্ত্রী ধরে রাখবেন, এবং দেশ আগামী 5 বছরে এই স্পিডে থাকলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারব। ওকে, এবার একটু আপনার মন্ত্রণালয়ে আসি। অনেক বিষয়ে জানবো, আপনার দল সম্পর্কেও জানতে চাই। প্রথমে একটু আপনার মন্ত্রণালয়ে জানতে চাই, আপনি সম্ভবত গতকাল গজারিয়ায় একটি অনুষ্ঠানে বলেছেন, মধ্যপ্রাচ্যের বাইরে বাংলাদেশের শ্রমবাজার বিকেন্দ্রীকরণ সম্প্রসারণের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। জাপান, জার্মানি, দক্ষিণ কোরিয়া এবং এশিয়ার বিভিন্ন দেশ যেমন থাইল্যান্ড, কম্বোডিয়া, আমাদের শ্রমবাজার কিভাবে আরও বিস্তৃত করা যায় তা নিয়ে আমরা কাজ করছি, এটি আপনার বক্তব্য। আমি একটু জানতে চাই যে আপনারা এই যে কাজ করছেন, কি ধরনের পরিকল্পনা হাতে নিচ্ছেন বা শুরু করছেন, কারণ পরিস্থিতিটাও একটু অস্বাভাবিক। আমি পরে সেই প্রশ্নে আসব, মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে এবং শ্রমিকদের উৎকণ্ঠা নিয়ে। এইটা একটু বলেন যদি, আপনারা কি কি উদ্যোগ এটা হচ্ছে প্রধানমন্ত্রী আমাদের সাথে একটা মিটিংয়ে, যেটা ছিল শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টি নিয়ে প্রধানমন্ত্রীর একটা মিটিং, এই রিলেটেড মন্ত্রণালয়গুলো ছিল, সেখানে তিনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন, আলাপ আলোচনা হয়েছে যে সরকারের যে কমিটমেন্ট ছিল আপনার 1 কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি করা, সেখানে এটা কি কি পদক্ষেপ নেওয়া যায়। সেক্ষেত্রে আমাদের মন্ত্রণালয় তো নামই প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান। দেশে আমাদের কর্মসংস্থান সৃষ্টির জায়গা নেই, কিন্তু আমরা বিদেশে করে থাকি। তো বিদেশে করে থাকি, সেখানে আমাদের মন্ত্রণালয়ের হিসাব মতে যে এভরি ইয়ার প্রায় 11 লক্ষ শ্রমিক বিভিন্ন দেশে যাচ্ছে। এইটাকে 11 লক্ষ, এইটাকে আমরা পর্যায়ক্রমে আপনার 15 লাখ থেকে 20 লাখে উন্নীত করতে চাই। পাশাপাশি আমাদের শ্রমবাজারের বড় একটা অংশ হচ্ছে মিডল ইস্ট নির্ভর এবং আনস্কিল সেক্টর। সেক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ সহ যে আলাপ আলোচনা রয়েছে, সেখানে আমাদের একটা রোডম্যাপ হচ্ছে যে এতদিন যে ধরনের স্কিল আনস্কিল লোক গেছে, সেটা ভিন্ন বিষয় গিয়েছে, বাট এখন থেকে উইদাউট স্কিল একজন লোক বাইরে যাবে না। তার একটা ন্যূনতম ট্রেনিং যে কোনো ট্রেডে তার করে যেতে হবে। দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন আলাপ আলোচনা, ইনফর্মাল কথাবার্তাতেও যেটা ধরেন আমরা বলি যে না, আমাদের লোক যা একটা অল্প পয়সার কাজ করে, বাট ইন্ডিয়ানরা, নেপালিরা ল্যাঙ্গুয়েজ জানার ফলে কিংবা তার কম্পিউটারের বেসিক স্কিল থাকার ফলে সে একটা ভালো কাজ করে। তো সেক্ষেত্রে আমাদের মন্ত্রণালয় থেকে 110টা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা টিটিসি বলে, এই টিটিসি আছে, তার মধ্যে 6টা মেরিন আর 104টা হচ্ছে জেনারেল অন্যান্য ট্রেডে, ধরেন ওয়েল্ডিং, শিপ বিল্ডিং, কনস্ট্রাকশন, ক্লিনিং, বিভিন্ন ধরনের এই সমস্ত ট্রেডে।
এবং এই আমাদের এই টিটিসিগুলো থেকে মানসম্মত ট্রেনিং দেওয়া হয় কিন্তু ফ্রিতে, বরং যারা ট্রেনিং করে তাদের একটা বরঞ্চ অনেক ক্ষেত্রে ভর্তুকির জায়গাও থাকে। এর ফলে আমরা জানতে পারবো যদি আমরা ট্রেনিং দেওয়াই যে আমাদের কতজন ট্রেনিং নিয়েছে, তারা কোথায় আছে, দেশের মধ্যে না বাইরে যাচ্ছে। এবং ওই মিডল ইস্ট থেকে বের হয়ে আমাদের বিশেষ করে এখন গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাপানে 1 লক্ষ যাওয়ার একটা এমইউ হয়েছে। এমইউ হয়ে থাকলে কিন্তু লোক যায় না, এমইউ হওয়ার পরে অনেক কাজ আছে, আপনি যদি তাদেরকে প্রস্তুত থাকেন, তারা বলছে আপনি কেয়ার গিভার, এবং ওই এমইউটা ছিল হচ্ছে দক্ষ হতে হবে, রাইট না, কিন্তু তারপরেও যেই সেক্টরগুলোতে তারা বলছে লোক নিবে আপনার এই সেক্টরে, কেয়ার গিভার, নার্স, তারপরে এগ্রিকালচার, শিপ বিল্ডিং। তাহলে শিপ বিল্ডিংয়ে আপনার যদি স্কিল লোক না থাকে তাহলে তো জাপান আপনি নিতে পারবে না। নার্সের ক্ষেত্রে যেমন আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা পর্যবেক্ষণ হচ্ছে আমাদের দেশেই কিন্তু রুগী বা জনসংখ্যা অনুপাতে নার্স এবং ডাক্তার পর্যাপ্ত না, ওইটা একটা ব্যারিয়ার আছে। তারপর সরকারি নার্স সেক্ষেত্রে যাওয়ার সুযোগ কম থাকে, সরকারি নার্স এবং ডাক্তার, বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে গুরুত্ব দিতে হচ্ছে। তো এই সেক্টরের লোক তৈরি না করলে তো আপনারা জাপান নিতে পারবেন। এবং জাপানে আমাদের আরও লোক যাওয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে জাপানের মার্কেটটা ধরার জন্য মন্ত্রণালয় কিন্তু একটা জাপান সেল করেছে। একইভাবে আপনার সাউথ কোরিয়াতে আমাদের সিজনাল ওয়ার্কার যায়, আরও কিছু প্রফেশনাল যায়। তারপরে আপনার এখন এই যে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার যুদ্ধের ফলে আইওএম-এর হিসেব মতে প্রায় 15 লক্ষ লোক থাইল্যান্ড থেকে চলে গেছে। তো তাহলে এইখানে 15 লক্ষের মতো তো 1-1.5 লাখ লোক আমরা ধরতে পারবো। সেই সুযোগটা আমরা কাজে লাগানোর জন্য আমরা একটা এমইউ এবং স্বাক্ষর করেছি। আশা করি যে আগামী মাস থেকে হয়তো ওখানেও যাবে। একই সাথে কম্বোডিয়া, একই সাথে আমরা ইউরোপেরও মার্কেট আমরা ধরার একটা চেষ্টা করতে। তারপর মোটা দাগে বলা যায় যে আপনারা মার্কেট বাড়াতে চাচ্ছেন, সংখ্যাও বাড়াতে চাচ্ছেন, যেটা 11 লাখ আছে সেটাকে 15-20 করতে চাচ্ছেন, এবং সেই সঙ্গে স্কিল ম্যান পাওয়ার পাঠানোর জন্য আমরা কোনো না কোনো একটা ন্যূনতম ট্রেনিং দিতে চাচ্ছেন। এবার আরেকটু যাই, আমাদের সবচেয়ে শ্রমবাজারের একটা বড় অংশ মধ্যপ্রাচ্যে। সেই মধ্যপ্রাচ্যে অস্থিরতা চলছে, চলমান বৈশ্বিক উত্তেজনা, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধ প্রসঙ্গে আপনি বলেছেন যুদ্ধকালীন পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের অনেক দেশের সঙ্গে বর্তমান বিমান চলাচল ব্যাহত হচ্ছে। আমাদের অনেক প্রবাসী ভাই ছুটিতে দেশে এসে আটকে পড়েছেন, অনেকের ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে। এই জটিলতা নিরসনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করছি। আপনারা তো যোগাযোগ করছেন, পরিস্থিতি কতটা জটিল মনে হচ্ছে এবং কি উদ্যোগ নিচ্ছেন? এখন এই মিডল ইস্টের যেটা আপনার ইরান ইসরায়েল যুদ্ধ, এটা তো আসলে হঠাৎ করে দীর্ঘদিনের তাদের একটা রাজনীতি, জিওপলিটিক্স কিংবা মিডল ইস্টের নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আমেরিকা ইসরায়েল এটা পলিসি বা তাদের সংঘাত শুরুতে মাঝে মাঝেই বম্বিং, দু একটা ছোটোখাটো অ্যাটাক এগুলো হতেই থাকে। কয়দিন আগেও যুদ্ধ হয়ে গেল, রাইট। তো তবে এবার একবারে বিশেষ করে এক্সট্রিম লেভেলে চলে গেছে বোধহয়। আর যার ফলে এখন কখনো কখনো বিভিন্ন নেতৃবৃন্দের কথা শুনলে মনে হচ্ছে যে যুদ্ধ বোধহয় শেষ হওয়ার পথে একটা সমঝোতায় যাবে। আবার কখনো কখনো তাদের কমেন্ট শুনলে মনে হচ্ছে না, এটা চলতে থাকবে। তো সেক্ষেত্রে আমরা তো আসলে এটা জানি না এবং এখানে আমাদের ন্যূনতম কোনো নিয়ন্ত্রণ নেই। যার ফলে আমাদের যে প্রস্তুতিটা নিতে হচ্ছে যে আমাদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রায় 75 লক্ষ শ্রমিক আছে। তাদের মধ্যে থেকে স্বাভাবিকভাবেই যদি মিডল ইস্ট এইভাবে আক্রান্ত হয় তাহলে তো অনেক ওখানে অর্থনীতিতে যে প্রভাব পড়বে, তার ফলে আমাদের শ্রমিক সব বিভিন্ন দেশের অনেক শ্রমিকই কিন্তু কর্মহীন হবে বা চাকরি হারাবে। তো তাদের স্বাভাবিকভাবেই দেশে চলে আসতে হবে। সেটা যদি হয় তাহলে আমাদের তো একটা দায়িত্ব বা চাপ আছে যে দেশে যদি আসে তাদের আমরা কীভাবে সহায়তা করতে পারি। সেক্ষেত্রে আমাদের যে ওয়েজ আর্নার্স বোর্ড আছে সেটার মাধ্যমে আমরা প্রবাসীদের যে বিভিন্ন সাপোর্ট দিয়ে থাকি, পুনর্বাসনের ক্ষেত্রে দেশে যারা আসে তাদেরকে ঘুরে দাঁড়াতে, সে ধরনের আমাদের একটা ব্যবস্থা আছে। রেইজ একটা প্রকল্প আছে, যদিও সেটা আপনার শরীয়তপুর, মাদারীপুর এই সমস্ত বেল্ট ধরেছিল, বাট এইবার আমরা এই মিডল ইস্টের তাদের কথা চিন্তা করে আমরা প্ল্যান করেছি। দ্বিতীয়ত এই শ্রমিকরা যারা আসবে তাদের এই যে আবার আশা করি যে আমাদের অল্প কিছু দিনের মধ্যেই থাইল্যান্ডের যাওয়ার সুযোগটা তৈরি হবে, কম্বোডিয়াতে, ইভেন মালয়েশিয়াতে, যেটা দীর্ঘদিন ধরে আমাদের জট লেগে আছে। তো এই 3টা মার্কেট খুললে অনেক লোক আবার এখানেও যেতে পারবে। তো সেই ক্ষেত্রে এইটার ব্যাকআপ আমরা এভাবে একটা চিন্তা করছি। তবে রাতারাতি তো আবার সবাই যেতে পারবে না, কারণ এখানে একটা অর্থের খরচ তো একটা বড় বিষয়। আর ওই সমস্ত দেশগুলো আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমাদের শ্রমিকদের বিষয়ে তারা সর্বোচ্চ কেয়ার নিয়ে তাদেরকে যথাযথ সাপোর্ট দেওয়া থেকে শুরু করে তাদের পাশে থাকবে। বিশেষ করে আমরা যখন 28শে ফেব্রুয়ারি যখন ফ্লাইট হঠাৎ করে বন্ধ হয়ে যায়,
তারপরে আমরা চিন্তা করেছি যে ওই সময় থেকে যে যুদ্ধটা কতদিন দীর্ঘায়িত আমরা জানি না। আমরা কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা একটা যৌথ মিটিং করেছি। সেই মিটিং থেকে আলাপ আলোচনার ফলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রদূতদেরকে এখানে ফরেন সার্ভিস একাডেমিতে ডেকে তাদেরকে অনুরোধ করেছে যে আমাদের এই যারা যাবে তাদের যেন ভিসার মেয়াদটা তারা এক্সটেনশন করে। তার 2-3 দিনের পরেই কাতার প্রথমে 1 মাস করেছিল, আর পরে বাহরাইন, কুয়েত এবং ইউএই সংযুক্ত আরব আমিরাত, ইতিমধ্যে 4 দেশ এই রানিং মাসের 31 তারিখ পর্যন্ত ভিসা এক্সটেন্ড করেছে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে অনেকে মনে করবে ভিসা এক্সটেন্ড করা আছে কাজে আমার তো হয়ে গেছে। এইখানে একটা যেটা গতকালকে আমি বলেছি, একটা বিষয় একটা কনসেপ্টে তাদেরকে ক্লিয়ার থাকতে হবে। তারা ওই দেশের যেই প্রতিষ্ঠানে কাজ করে বা যেই ব্যক্তির অধীনে কাজ করে তাদেরকে জানাতে হবে। একটা আবেদন ওই দেশের মিনিস্ট্রি একটা প্রসেস করেছে, তাদেরকে ওই আবেদনটা করতে হবে। ওখানে জটিল মনে হলে আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে সে আবেদন করতে পারে। আবেদন না করলে কিন্তু তারা গণহারে যে অটোমেটিক্যালি ভিসা রিনিউয়াল হবে সেটা কিন্তু তারা আবেদন করতে হবে। যে আপনি বলছিলেন যে পাসপোর্টের ভিসার ক্ষেত্রে বলছিলেন যে কয়েকটি দেশের কথা, যেগুলো আসলে এ মাসের ভিতরে 31 তারিখ পর্যন্ত কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন যারা আটকে পড়েছে তাদের শ্রমিকদের মেয়াদ আসলে শেষ হয়ে যাবে 31শে মার্চের ভেতরে আবেদন করতে হবে, তাহলে এটা বাড়ানো হবে। কিন্তু যে পরিস্থিতি দেখছি, যুদ্ধ যে 2-4 দিনের ভিতর শেষ হবে তাও তো বলা যাচ্ছে না, কিংবা এর পরেও যাদের অন্যান্য দেশগুলোতেও যখন শেষ হতে থাকবে সেগুলোর ব্যাপারে আপনারা কি ভাবছেন, কি করণীয়? না, এখানে মেইনলি এই গালফের 4টা দেশই অ্যাফেক্টেড হচ্ছে, ওমান বেশি, এই 5টা দেশ বোধহয়। আর এখানে ওদের মানে জেনারেলি বিভিন্ন এলাকা বসত বাড়ি স্থাপনাকে টার্গেট করা হচ্ছে না, মূলত যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে যেগুলো মিলিটারি বেস, সেটাকে টার্গেট করে আক্রমণ হচ্ছে। অন্যান্য অঞ্চলের আবার আপনার কার্যক্রম স্বাভাবিক আছে। তো তাহলে ওই অঞ্চলগুলোতে ধরেন যারা আছে তাদের একটা সমস্যা সাময়িক হচ্ছে, এবং যুদ্ধ যতদিন থাকবে ততদিন হবে। এখন এই যুদ্ধ কতদিন চলে, কবে শেষ হয় সেটা আমরা বলতে পারি না, তবে ধারণা করা যাচ্ছে যে এই পর্যন্ত যতটুকু যা হয়েছে তাতে খুব বেশি বোধহয় দীর্ঘায়িত হবে না, কারণ দীর্ঘায়িত হলে সব পক্ষেরই লস আছে, এবং বিশেষ করে সব পক্ষই এটা নিয়ে হিসেব করতেছে আর কতদিন করবে। তো মনে হচ্ছে যে খুব বেশি দিন দীর্ঘায়িত হবে না। তো আমরা চাই যে যত দ্রুত শেষ হোক। আর ইনকেস যদি কিছুদিন মানে একটা সার্টেন টাইম, লং টাইম যদি হয়, সেটা কন্টিনিউ করে, তাহলে তো ওই অঞ্চলগুলো থেকে যারা আমাদের দেশে চলে আসবে সেক্ষেত্রে তাদের একটা বিকল্প কর্মসংস্থান সাপোর্ট দেওয়ার প্ল্যান সবসময় আমাদের যে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স বোর্ড নামে একটা বিভাগ আছে। ওনাদের কাজই হচ্ছে প্রবাসীদের কল্যাণ নিয়ে কাজ করে, এবং সেখানে যথেষ্ট ফান্ডও আছে। এই প্রবাসীদের যাওয়ার সময় একটা 3-3.5 হাজার টাকা তারা জমা দিয়ে যায়, ওই টাকাটা দিয়ে তাদের জন্য বিভিন্ন ধরনের সেবামূলক প্রোগ্রাম নেওয়া হয়ে থাকে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে যারা মন্ত্রণালয়ের বিএমইটির রেজিস্ট্রেশন নিয়ে থাকে, যেটা জনশক্তি ব্যুরো, এর যারা রেজিস্ট্রেশন নিয়ে থাকে তাদেরকে আমরা এই ফাইন্যান্সিয়াল সাপোর্ট যেভাবে করতে পারি, উইদাউট যারা রেজিস্ট্রেশন বিএমইটির তাদেরকে কিন্তু আমরা করতে পারি না। সেক্ষেত্রে আমরা সবাইকে অনুরোধ করেছিলাম বা অনুরোধ করছি যে সবাই যেন বিএমইটির রেজিস্ট্রেশন করে যায়। তাহলে বিএমইটি রেজিস্ট্রেশন করলে সে টাকা দিচ্ছে 3,000, আর তার যদি ধরেন সে বাইরে মারা গিয়েছে, একটা হসপিটালে ভর্তি ছিল, চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে, তার যদি 30 লাখ টাকাও যায় আমরা কিন্তু সাপোর্টটা দেই। কিন্তু আপনার যদি বিএমইটি রেজিস্ট্রেশন না থাকে তখন কিন্তু আমাদের বিধান নাই, কারণ আমাদের আইনে নাই যে এটা খরচ করতে পারবে। এখন মানবিক দিক বিবেচনায় আমরা অহরহ আসলে বিভিন্ন জন আবেদন দিয়ে থাকলে আমরা বলি যে দেশে আনার ব্যবস্থা করেন, কিন্তু ওই টাকা কিন্তু ওই যে যারা বিএমইটি রেজিস্ট্রেশন করে যাচ্ছে তাদের দেওয়া কল্যাণের টাকায় যারা বিএমইটির রেজিস্ট্রেশন করে নাই তাদের পেছনে আমরা ব্যয় করতেছি। এটা কিন্তু মানে সঠিক হচ্ছে না, কারণ হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করলে তো আপনার আহামরি কিছু না, কিন্তু ওই যে অনেকে ইমিগ্রেশন বা বিভিন্ন কন্ট্যাক্ট করে চলে যাচ্ছে, তো এতে তাদেরও ক্ষতি হচ্ছে। সেই জন্য আমরা সবাইকে বিএমইটি রেজিস্ট্রেশনের আওতায় আনার একটা চেষ্টা করতেছি। ওকে, আপনার কথার ভিতর থেকে একটা বিষয় আসলো যে যে জায়গাগুলোতে আপনারা আরও বাড়ানোর চেষ্টা করছেন, এবং বিশেষ করে একটি কথা বলেছিলেন আপনি মালয়েশিয়ার কথা। সেখানে গত সরকারের দিকে আমরা শুনেছি যে বেশ কিছু জনশক্তি নিবে, এবং আমাদের জনশক্তি রপ্তানির একটা বড় জায়গা বলা যায় মালয়েশিয়া। কিন্তু প্রথম সৌদি, দ্বিতীয় সেই মালয়েশিয়ায় দেখা যাচ্ছে যে সিন্ডিকেট একটা বড় আধিপত্য বিস্তার করে রেখেছে, যেখানে অল্প সম্ভবত 2-4 লাখের ভিতরে যাওয়ার কথা, সেখানে 10-11-9 লাখ এরকম খরচ করছে, তারপরে ভোগান্তির শিকার হচ্ছে। এটি শুধুমাত্র মালয়েশিয়া না, আমি ওভারঅল আমি বিশেষ করে মালয়েশিয়ার কথা বললাম।
একটা আপনি নিজেও এই মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, সোচ্চার ছিলেন, প্রতিবাদ করেছেন, শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলেছেন। এখন আপনি নিজেই সেখানকার মন্ত্রী, আপনি এই বিষয়গুলো আমি বিস্তারিত তুলে ধরতে চাই না, আপনি জানেন সেই সংকটগুলো মোকাবেলায় আপনার কি করণীয় হবে? না, আমি ইতিমধ্যেই আমাদের বিভিন্ন আপনার মন্ত্রণালয়ের যে বিভাগ, সেই সমস্ত বিভাগদের যারা দায়িত্বে আছেন তাদেরকে ডেকে আমরা বলেছি যে এই মন্ত্রণালয়ের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ, এই মন্ত্রণালয় ঘিরে যে দালালদের আধিপত্য, অসৎ লোকদের যে প্রতিযোগিতা এবং সিন্ডিকেট, আমরা কোনো সিন্ডিকেটকে সহায়তা করব না। এই মন্ত্রণালয়ে আমি প্রতিমন্ত্রী আছি, একজন মন্ত্রী আছে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা আবার অ্যাসাইন আছে একজন মিনিস্ট্রি রিলেটেড। আমরা তিনজনই কিন্তু একজনকে ম্যানেজ করলে কোনো কাজ করতে পারবে না, আর তিনজনকে কারো পক্ষে ম্যানেজ করা সম্ভব না। মন্ত্রণালয়ের যে মন্ত্রী, উনি একেবারেই জনমানুষের একজন নেতা, সিলেটের মেয়র ছিলেন, পাবলিকের সাথে কাজ করেন। আর আমি ওই যে বলেছেন, আমি নিজে তো এই মন্ত্রণালয় ঘেরাও দিয়েছি, আন্দোলনও করেছি। এই মালয়েশিয়ার সিন্ডিকেট, আপনি যুব প্রবাসী অধিকার পরিষদের আহ্বায়কও। জি, আপনার এই প্রবাসী অধিকার পরিষদ নামে একটা সংগঠন, তার প্রধান উপদেষ্টা। তো এই সংগঠনের পক্ষ থেকেই 10 দফা দাবি নিয়ে আমরা আন্দোলন করেছিলাম যে প্রবাসীদের অধিকারের জন্য। তো স্বাভাবিকভাবেই এখন আমি এখানে আছি, তো আমার একটা অগ্রাধিকার তো থাকবে যে এই যেগুলো আমরা আগে চিন্তা ভাবনা করেছি সেগুলো একটা বাস্তবায়ন করা, বিশেষ করে প্রবাসীদের লাশ আনা নিয়ে সাধারণ প্রবাসীদের একটা দীর্ঘদিনের দাবি ছিল, আমরা সেটা ঘোষণা দিয়েছি, আমরা সেটা করতেছি। অভিবাসন ব্যয়, অতিরিক্ত অভিবাসন, এই যে বাইরে যে চলে, এটাকে কমিয়ে আনার জন্য আমরা একটা অলরেডি কাজ করতেছি যে কোন দেশের জন্য আমরা সর্বনিম্ন কত নির্ধারণ করে দেবো, এটা আশা করি নির্ধারণ করে দেওয়া হবে। আর সিন্ডিকেটের কথা আসলে হয়তো পত্রপত্রিকায় মালয়েশিয়ার সিন্ডিকেট নিয়ে বেশি লেখালেখি হয়েছে, আপনারা মালয়েশিয়া নিয়ে জানেন অনেক ক্ষেত্রেই সিন্ডিকেট আছে। সিঙ্গাপুরে যাওয়ার ক্ষেত্রে এখন 6টা কোম্পানি, যেটা বলে ওটিসি, তাদের ট্রেনিং করার অ্যাপ্রুভাল আছে। আর এই 6টা কোম্পানি যেভাবে গলা কাটে, আপনার তাদের খরচ হয় না সর্বসাকুল্যে 3 লাখ টাকা। আমার ধারণা যে 2 থেকে 2.5 লাখ টাকা তাদের খরচ যেতে পারে। ওই ট্রেনিং সেন্টারগুলো আপনার 14-15 লাখ টাকা করে নিচ্ছে, 10 লাখ, 12 লাখ, 14 লাখ, 15 লাখ, যার কাছ থেকে যেভাবে নেয়। কারণ হচ্ছে ওই সিঙ্গাপুর যেতে হলে এই ট্রেনিং সেন্টারগুলো থেকে আপনার একটা ট্রেনিং করে যেতে হবে, বা এদের একটা এই ট্রেনিং এখন আপনার মন্ত্রণালয় করাতে পারবে না, রাইট? এখন এইটা সিঙ্গাপুরের সরকার আপনার এই 6টা প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে। এখন এখানে হয় কি, আসলে আমাদের দেশের মানুষ যেভাবে আমরা ফাঁকফোকর 2 নাম্বারের লাইন বুঝি, পৃথিবীর কোনো দেশ এই 2 নাম্বারের লাইন এইভাবে খোঁজে কিনা আমি জানি না। যেমন ওই সিঙ্গাপুরের নিশ্চয়ই এখান থেকে লবিং তদবির করে ওইখানকার মিনিস্টারদেরকেও দেখা যায় কোনো ম্যানেজ করে এই 6টা কোম্পানি ওটিসি নিয়েছে। আমরা এটা নিয়ে মন্ত্রণালয় বলেছি যে 6টা কোম্পানিকে এইভাবে ট্রেনিংয়ের একক মনোপলি করতে দেওয়া যাবে না। আমাদের যে রাষ্ট্রীয় আপনার রিক্রুটিং এজেন্সি আছে বোয়েসেল, কিংবা আমাদের যে 110টা ট্রেনিং সেন্টার আছে, এখান থেকেও এইটার সুযোগ আমরা নিশ্চিত করবো, সেই লাইনে আমরা কাজ করতেছি। তাহলে এই যে গলা কাটা 14-15 লাখ 12 লাখ টাকা নিতে পারবে না। দ্বিতীয়ত মালয়েশিয়ার কথাটা আপনি বলেছেন, এই মালয়েশিয়া এটা আরেকটা মহা সিন্ডিকেট। এখন এই জায়গা থেকে শিষ্টাচার কিংবা 2 দেশের সম্পর্কের অবনতি হবে, সেই কারণে অনেক কিছু বলতে পারি না বা বলা যায় না। কিন্তু এইটুকু বলি, 2 দেশ থেকেই বোথ সাইডেরই কিছু লোক কানেক্টেড আছে, রাঘব বোয়াল আছে বাংলাদেশের, আমরা রাঘব বোয়াল, যারা এই বিজনেস, এটা আম পাবলিকের বিজনেস, 1000 কোটি টাকার মালিক তাদেরই বিজনেস। তো যারা 1000 কোটি টাকা আছে, সে তো 2-4-5-10 কোটি প্রয়োজনে 200-100 কোটি টাকা খরচ করবে, কারণ এখানেও তো আপনার একটা 1000 কোটি টাকার বিজনেসে একটা আপনার সিন্ডিকেট বা ইনভলভমেন্ট আছে। তো সেক্ষেত্রে আপনি খালি এইটুকু বলবো, আপনি এইটুকু চিন্তা করেন যে গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এখানে এসেছিলেন, আমাদের প্রধান উপদেষ্টা ওখানে গিয়েছিল, তারপর কিন্তু মার্কেটের তালা কিন্তু খুলে নাই। অথচ এখানে যে প্লেয়াররা আছে সাইডের, তারা এতটা শক্তিশালী এবং এতটা নিয়ন্ত্রণ করতেছে। তো এই বিষয়টা নিয়ে আমরা ইতিমধ্যেই 2-3টা মিটিং করেছি, এবং আমরা মালয়েশিয়ান কর্তৃপক্ষকে বলেছি যে এইভাবে এই সিন্ডিকেট করে দিলে আমাদের দেশের মধ্যে এটা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া হয়, রাজনৈতিক সরকারের জন্য চাপ তৈরি হয়। তো এটা ওপেন টু অল, তোমরা করো। তো ওরা গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিছু শর্ত দিয়েছিল যে এই শর্তগুলো যে সমস্ত কোম্পানি পালন করে তাদের মাধ্যমে আমরা নিতে চাই। সেই রকমের কিছু তালিকা, প্রায় বোধহয় 400-র মতো তালিকা ওখানে পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয় নাই। আমরা চেষ্টা করছি এটা খোলার জন্য। 1 নাম্বার হচ্ছে যে দেখেন, আমাদের একদিকে সিন্ডিকেট ব্রেক করতে হচ্ছে, দ্বিতীয় আরেকটা বার্নিং ইস্যু হচ্ছে যে লোকবল পাঠানেরও কিন্তু একটা ব্যবস্থা আমাদের করতে হচ্ছে। পাশাপাশি অন্য কিছু দেশেও এরকম সিন্ডিকেট হয়। ধরেন আপনি বোয়েসেলের মাধ্যমে, সে ফর এক্সাম্পল, যে কোনো একটা কান্ট্রি আমাদের G2G পদ্ধতিতে লোক নেবে, তারা চুক্তি করেছে।
এখন ওইখানকার যারা রিক্রুটমেন্ট করবে তারা ধরেন চাচ্ছে যে এই প্রতিষ্ঠান থেকে আপনি রিক্রুটমেন্টটা করবেন। সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা যদি না নেই তখন তাহলে তারা লোক নিবে না, এরকম একটা পরিস্থিতির মধ্যে আছি। অনেক ধরনের সিন্ডিকেট আছে, তবে আমরা চেষ্টা করছি যে সব ধরনের সিন্ডিকেট ভেঙে কিংবা নিরসন করে G2G পদ্ধতিতে এই শ্রমবাজারটাকে সরকারের অধীনে নিয়ে আসার এবং খরচ কমিয়ে আনা, প্রতারণা বন্ধ করা। বিশেষ করে সবচেয়ে অমানবিক বিষয়গুলো হচ্ছে যে অনেক মানুষ যায় বাপের জমি বেচে, মায়ের গয়না বেচে, বউয়ের স্বর্ণালংকার, তারপরে ওইখানে গিয়ে তারা তাদের কাঙ্ক্ষিত কাজ পায় না এবং অনেককে কাজ দেয় না। এবং আরও প্রতারণা হচ্ছে যে সৌদি আরব যাচ্ছে, 90 দিনের ওমরা ভিসা নিয়ে যাচ্ছে আপনাকে, কিন্তু সে আপনার কাছে 6-7 লাখ টাকা নিচ্ছে, আপনাকে কাজ দেবে, 90 দিন পরে আপনি অবৈধ হয়ে যাচ্ছেন। তো এখন আপনি তো অশিক্ষিত মানুষ, সাধারণ মানুষ, আপনি এসেছেন, এত কিছু তো দেখেন নাই, ভিসায় লেখা 90 দিনের মেয়াদ, 90 দিন পরে আপনি ঘুরে মানে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, পুলিশের আতঙ্ক, তারপর অবৈধভাবে ধরা পড়ে সর্বোচ্চ শান্ত হয়ে দেশে আসছেন। তো এই যে সমস্ত এজেন্সিগুলো প্রতারণা করছে তাদের বিরুদ্ধে আমরা শক্ত পদক্ষেপ নেওয়ার একটা চিন্তা করছি, যে বিশেষ করে 3000 মতো রিক্রুটিং এজেন্সি আছে। প্রকৃত অর্থে যদি ন্যূনতম কিছু ক্রাইটেরিয়া যাচাই বাছাই করে দেওয়া হয়, আমার ধারণা 1000-1200 বাইরে অনুমোদনও পাবে না। আচ্ছা, এই প্রসঙ্গে সিন্ডিকেট প্রসঙ্গে আপনার একটা শেষ প্রশ্ন করি। সেটি হচ্ছে যে এই সিন্ডিকেটগুলো এত বড় হয়, আমরা যতটুকু জানি, নামও বলতে চাই না, অনেক বড় বড় ব্যবসায়ী, হোটেল মালিক অনেকেই জড়িত আছে এখানে এই সিন্ডিকেটগুলো। কেন যেন শেষ পর্যন্ত মন্ত্রীরাও এই সিন্ডিকেটের অংশ হয়ে যায় কিনা, সেরকম কোনো আশঙ্কা আপনার ক্ষেত্রে কেন করব না? আমার ক্ষেত্রে আশঙ্কা করার কোনো কারণ নাই। কারণ হচ্ছে আমার দিকে অনেক দিকের ক্যামেরা তাক করা আছে। প্রথম হচ্ছে যে আমি একটা রাজনৈতিক দলের প্রতিনিধি, এই গভর্নমেন্টের অ্যালায়েন্সের পার্ট। তো ধরেন আমি তো চাবো যে আমার কোনো কর্মকাণ্ড যেন গভর্নমেন্ট প্রশ্নবিদ্ধ না হয়, বা আমার কোনো অ্যালিগেশন যদি গভর্নমেন্ট, বিশেষ করে প্রধানমন্ত্রীর কাছে যায়, তাহলে তো আমি তার গুড বুকে থাকবো না, তাহলে তো আমার চাকরি থাকবে না মন্ত্রণালয়ে। তো সেক্ষেত্রে আমি এই জায়গা থেকে সচেতন আছি। একদম। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার যে যাত্রাটা, আমার যে উত্থানটা, আমার যে পথ চলাটা, সেটা এই অন্যায়, অবিচার, বৈষম্যের বিরুদ্ধে সবসময় একটা বলিষ্ঠ কণ্ঠস্বর আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই জায়গাটাতে এসেছি। এবং আমি তো একটু স্ট্রেট ফরওয়ার্ড লোক। আমি যেমন লাস্ট গভর্নমেন্টের পিরিয়ডে গভর্নমেন্টের যারা আশীর্বাদ পুষ্ট ছিল তাদের ওপেন সমালোচনা করেছি। একদম। সেটা এনসিপি ছিল সে সময়, জামাতেরও রাজনৈতিক জায়গা থেকে কিছু সমালোচনা করেছে। তো কাজে এই সমস্ত সব লোক তো তাকিয়েছে আমার দিকে, আমার কোথায় ভুল ধরতে পারে। তো আমি যদি কোনো একটা অনিয়ম বা এই ধরনের সিন্ডিকেটের পার্ট হয়ে যাই, তো তারা এটা নিয়ে বলবে, সংসদে বলবে, রাজপথে বলবে, আমার তো ভবিষ্যতে রাজনৈতিক ক্যারিয়ারও ক্ষতিগ্রস্ত হবে, মানুষের কাছে আমি প্রশ্নবিদ্ধ হবো, আমার ইমেজ নষ্ট হবে। সেই জায়গা থেকে তো আমার ভবিষ্যৎ চিন্তা করেও কিন্তু আমি নিট অ্যান্ড ক্লিন থাকার চেষ্টা করতেছি। এবং বাস্তবে একটা বিষয় আপনাকে বলি যে গত বছর অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমি তো দলের সভাপতি গণ অধিকার পরিষদে, সেই দলের দুটো ইফতার প্রোগ্রাম করেছিলাম। একটা মালিবাগ স্কাই সিটি, এটা একটা 3 স্টার রেস্টুরেন্ট, আরেকটা করেছিলাম এখানে রাজনীতিবিদ, সাংবাদিক সহ আর একটা বিশিষ্ট ব্যক্তিসহ ডিপ্লোম্যাটদের সৌজন্যে করেছিলাম হোটেল আমারি গুলশানে। এইবার কিন্তু আমি কোনো ইফতার প্রোগ্রাম করি নাই, কারণ হচ্ছে আমার ফান্ড ক্রাইসিস। আমি নির্বাচনের সময় স্বাভাবিকভাবে একটা পয়সা খরচ গিয়েছে, এবং এইবার অনেকে মনে করছে তো সরকারের পার্ট। ধরেন আমাদের দেশের মানুষের যে প্রত্যাশা থাকে, সে মন্ত্রী হচ্ছে, এক হচ্ছে আমাদের এলাকার লোকের চাহিদা যে অনেককে চাকরি দিয়ে দেবো, অনেককে বিভিন্ন ধরনের কাজের কন্ট্রাক্ট দিয়ে দেবো, অনেককে ফাইন্যান্সিয়াল সহযোগিতা করবো, আমি ফোন দিলেই চাকরি হয়ে যাবে, কাজ হয়ে যাবে। কিন্তু বাস্তবতা আমি তো সব জায়গায় ফোন করবো না আমার কাজের এরিয়ার বাইরে, কারণ এটা তো অনেকের কাছে আবার একটা নেগেটিভভাবেও হয় যে না অমুকে এই বিষয়ে ফোন দিল। সো আমি অনেকের প্রত্যাশা পূরণ করতে পারতেছি না, এইটা একটা মানসিক চাপেও আছে যে এই জায়গা থেকে যে মানুষ তো মনে করে আমি চাইলেই বোধহয় হয়ে যায়। যেটা বলছে আমার দলেরই দুটো ইফতার প্রোগ্রাম গতবার করেছি, এইবার আমি করতে পারি না, এইবার একটাও করতে পারি না। আমরা শেষ একটা বিষয় একটু ছোট্ট করে একটু বলে তারপর আমরা একটু রাজনীতির আলাপ করতে চাই। সেটি হচ্ছে যে আমরা জানি যে পাসপোর্ট রিনিউ করতে যে প্রবাসীরা ভোগান্তির শিকার হয়, বিমানবন্দরে তারা অবমাননা হয়, এরকম বক্তব্য আছে। কনসুলেট কিংবা বিভিন্ন যে আপনার যে বিভিন্ন যে আমাদের যে দূতাবাসগুলো রয়েছে সেখানেও হয়রানির মানে তারা সম্মান পায় না, অথচ তারা রেমিটেন্স যোদ্ধা। এরকম তাদের প্রতি সিম্প্যাথি, সফট কর্নার, তাদেরকে ভালোবাসি আমরা সবাই। সবশেষ আমরা দেখেছিলাম গত সরকারের যিনি এই আপনার মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন, তিনি আকাশ সম ভালোবাসা নিয়ে দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত অনেক নিন্দাও কুড়িয়েছেন। আপনি এই প্রবাসীদের এই বিষয়গুলোকে একটু ছোট্ট করে বলবেন যে কতটুকু আপনার মাথায় আছে? প্রথম কথা হচ্ছে আমাদের দেশের
মানুষের অনেক প্রত্যাশা আছে, কিন্তু তাদেরকে এটা রিয়েলাইজ করতে হবে যে আমি কিংবা আরেকজন এই জায়গা থেকে গেলে কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারে। যেমন আসিফ নজরুল স্যার 1 বছর প্লাস সময় ছিলেন, চাইলে অনেক কিছু খুব বেশি করার ওনার সুযোগ ছিল না। দ্বিতীয়ত আমি এসেছি, এখন তাদের পাসপোর্ট রিনিউ করা এটা ফুললি আমার অ্যাক্সেসে নাই যে আমি নির্দেশ দিলাম আর কালকে ঘ্যাট ঘ্যাট করে হয়ে যাবে। পাসপোর্ট রিনিউ করে পাসপোর্ট অথরিটি, আবার আমাদের যারা একটু জানে না তারা দালাল ধরে পাসপোর্ট করতে আসে, সেই দালাল অফিসে ঘুরে আবার ক্যামেরা দেখলে সাংবাদিক দেখলে ঢুকতে পারে না, একদিনের জায়গায় 3 দিন ঘুরায়। তো দালালের দ্বারা কিন্তু তারা হয়রানির শিকার হচ্ছে। বাট তারা যদি রেগুলার প্রসেসে পাসপোর্ট জমা দেয় তাহলে আমার ধারণা এই দালাল টালালের চেয়ে সহজে করতে পারবে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের শুধু পাসপোর্ট অথরিটি না, আমরা তো এই দেশেই বাস করি, মন্ত্রী বা প্রতিমন্ত্রী তার বাইরেও তো সাধারণ নাগরিক হিসেবে হাসপাতাল থেকে শুরু করে স্কুল কলেজ ভর্তি সব জায়গায় ঘুরে ঘুরে আমাদের একটা অভিজ্ঞতা আছে। আমাদের দেশের মানুষের, আমরা যারা চাকরি করি, আপনি প্রতিষ্ঠানে চাকরি করেন, আমিও তো জনগণের প্রতিনিধি হিসেবেই একটা চাকরির জন্য 5 বছর অ্যাসাইন হয়েছি। আমার যেটা দায়িত্ব জনগণকে সেবা করা, তাদের জন্য কাজ করা, আমি যে কমিটমেন্ট বা অঙ্গীকার করে এখানে এসেছি এটা আমরা ভুলে যাই। বিশেষ করে আমাদের দেশের সরকারি অফিসের কর্মকর্তারা যে কোনো অফিসে যান তারা মনে করে যে রাজার হালে আছে, যে লোকজন আসছে তাদেরকে কুর্নিশ করবে, সেবা নিতে কে আসতো না আসতো অনেক আমাদের টাকারই থাকবে, রাইট। এই ক্যারিংটাও করে না। আমাদের দেশের সবচেয়ে সরকারি অফিসগুলোতে এই ক্যারিংটা না করার ফলে আসলে এই জটিলতাগুলো তৈরি হয়, ভোগান্তিগুলো তৈরি হয়। তো ওই যে বলেছেন শুরুর দিকে, যেটা সরকার যেহেতু 9টা অফিস শুরু করেছে এবং এমপি মন্ত্রী প্রতিমন্ত্রীরাই যখন জনগণের কাছে চলে যাচ্ছে, জনগণের প্রতি বিনয় আচরণ করছে, স্বাভাবিকভাবে এই সরকারি অফিস আদালতের সেবার মানটা আশা করি সামনের দিকে পরিবর্তন হবে। পাসপোর্টের রিনিউ নেওয়া কিংবা আমাদের দেশে পাশাপাশি ওই দেশের দূতাবাসগুলোতে এই জটিলতা অনেক দিন ধরে এগুলো আছে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে ইতিমধ্যেই এই নির্দেশগুলো দিয়েছি। আর বর্তমান সরকার যেহেতু জনগণের আসলে সেবার মাধ্যমে সন্তুষ্টি অর্জন করতে চায়, জনসমর্থন ধরে রাখতে চায়, সেই ক্ষেত্রে এটা আমাদের অগ্রাধিকার আছে। ওকে, কিছু কিছু ক্ষেত্রে অনস্টপ সার্ভিস, বিশেষ করে প্রবাসে যাওয়ার ক্ষেত্রে এটা আমাদের একটা প্ল্যানে আছে, টার্গেট আছে যে অনস্টপ সার্ভিস। হ্যাঁ, অনস্টপ সার্ভিস একসাথেই সবগুলো পাবে। আমরা একটু রাজনীতির আলাপে যেতে চাই। আপনি একটি দলের প্রধান এবং আপনার দলের সাধারণ সম্পাদক ছিলেন রাশেদ খান। আপনিও নির্বাচন করেছেন, তিনিও নির্বাচন করেছে। আপনি আপনার দলীয় প্রতীক ট্রাক নিয়ে নির্বাচন করে জিতেছেন, তিনি ধানের শীষ পেয়েও জিততে পারেননি। সেই আলোচনায় আমরা যেতে চাই না। তিনি কি এখন বিএনপি করবেন নাকি আপনার গণ অধিকার করবেন? প্রথমত রাশেদ খান ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন, সেটা আমি দলের সভাপতি আমাদের সিনিয়র কয়েকজন নেতার সাথে আলাপ আলোচনা করেই করেছেন। কারণ আমরা চিন্তা করেছিলাম তাকে একটা নতুন আসনে দেওয়া হচ্ছিল, তারা যেন জিততে পারে এইটুকু আপনারা চাচ্ছেন। সে আপনার সদর থেকে ওই কালীগঞ্জের আসনে গিয়েছিলেন, ওইটা বিএনপির ঘাঁটি মূলত। তখন আমরা চিন্তা করেছি যে যেহেতু আমাদের বিএনপির সাথে অ্যালায়েন্সি এবং বিএনপির সাথে আমাদের আপার হাউস গঠনের পোর্শন, নারীর সিট, এগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে, তো কাজেই ধানের শীষ নিয়ে নির্বাচন করুক, ট্রাক নিয়ে নির্বাচন করুক, এটা ম্যাটার না, সেটা আমরা তাকে সমর্থন দিয়েছি। আর আমি স্বাভাবিকভাবেই দলের প্রধান হয়ে আসলে আমিও যদি সেক্রেটারি দুজনই যদি নির্বাচন করতাম তো দলের এটা ক্রেডিবিলিটি থাকে না, বা নেতা কর্মীদের কাছে এটা বিরোধী। দলীয় প্রধানও তো করেছে, অনেকটা করেছে, কিন্তু আমি আগেই বলেছি যে না, আমি আমার মার্কা নিয়ে করবো, আমি সেটা নিয়ে করেছি। আপনি করেননি, সাকিব ভাই করেন নাই, সাইফুল হক ভাই করেন। হ্যাঁ, এখন রাশেদ খান যোগাযোগ আছে আমাদের সাথে, যেহেতু ওই সময় সে ধানের শীষ নিয়ে নির্বাচন করার কারণে যেটা রুল ছিল যে বিএনপির সদস্য পদ নিয়েই করেছেন, তো সেই কারণে আমরা একজন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিয়েছি আমাদের সিনিয়র সাধারণ সম্পাদক হাসান মামুনকে। এখন রাশেদ খান যদি গণ অধিকার পরিষদে আসতে চায় আমরা ওয়েলকাম করব, কারণ রাশেদ খান আজকে হয়েছে এইটা গণ অধিকার পরিষদের অনেক শ্রম রয়েছে রাশেদ খান একজন ব্যক্তিকে তৈরি করতে। আজকে সে জাতীয় পর্যায়ে পরিচিত, মিডিয়ায় পরিচিত, আমি যে পরিচিতি, এখানে তো অনেক কর্মীদের শ্রম রয়েছে। আর আসলে বলতে গেলে বাংলাদেশের কঠিন সময়ে গণ অধিকার পরিষদের অল্প কিছু ছেলেমেয়েরা যেই ত্যাগ স্বীকার করেছে, যে স্যাক্রিফাইস করেছে, এটা বাংলাদেশের খুব কম সংগঠন করেছে। আমি ব্যক্তি হিসেবে, আপনার পরে রাশেদ খান থাকবে, ব্যক্তি হিসেবে ডাকসুর ভিপি হওয়ার পরে যেভাবে লাঞ্ছিত হয়েছি, নিগৃহীত হয়েছি, হামলার শিকার হয়েছে, কেন হয়েছে? আমার কোনো ব্যক্তিগত ইন্টারেস্ট ছিল? আমি কি এটা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, আমার পরিবারের প্রপার্টি রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়েছে? আমি ফেসিবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, গণমানুষের অধিকার কথা বলতে গিয়ে, ভোটের অধিকারের কথা বলতে গিয়ে, আজকে জামাত জাতীয় সংসদের বিরোধী দল, এই জামাত ওপেন রাজনীতি করতে পারছে আওয়ামী লীগের আমলে, কিংবা বিএনপির নেতাকর্মীরা দেখেছেন আপনার, যেটা অনেক তো পত্রপত্রিকায় নিউজ হয়েছে, কবরস্থানে ঘুমিয়েছে, ধান খেতে, পাট খেতে। তো এই যে আমরা যে একটা অবর্ণনীয় কষ্টের মধ্যে ছিলাম ফেসিবাদের সময়, এই ফেসিবাদ থেকে জাতিকে মুক্তির জন্য লড়াই করেছে, সেখানে এদেরই কেউ কেউ তো এখন আপনার শত্রু হয়ে গেছে।
বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলাদা প্ল্যাটফর্মে চলে যাওয়ার কারণে? এখন এখানে রাজনীতিতে ভিন্ন ধরনের মতপথ থাকে, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের একটা শিষ্টাচার রীতিনীতির মধ্যে থাকা উচিত। যেমন ধরেন প্রথম দিন সংসদে ওয়াকআউটের ঘটনা হ্যাঁ, ঘটেছে, আপনি এটা সমালোচনা করেছেন। গণতান্ত্রিক একটা রীতি হতে পারে, আপনি পছন্দ করেন ওকে, আপনি বলে যে আমরা এই সিদ্ধান্তে নাই, আমরা এটা সমর্থন করছি না, আমরা ওয়াকআউট করছি। সংসদ তো ভাই ঝগড়াঝাটি ক্যাচাল করার বিষয় না। হ্যাঁ, অনেক দেশে সংসদে চেয়ার সরাসরির মধ্যে হয়, আমরা কি ওই খারাপ এক্সাম্পলটা কি নিব? আমরা ভালো কিছু তৈরি করতে পারি না? আমরা তো বলছি এখন সব জুলাইয়ের পক্ষের শক্তি, রাষ্ট্রপতির ভাষণ পছন্দ হয়নি, সংসদে প্ল্যাকার্ড শো করা এটা শিষ্টাচার, স্পিকার বলেছেন আমাদের, যদিও আমাদের অনেকে নতুন সংসদে তো চেয়ার ছোড়ার ইতিহাসও আছে বিশ্বের বিভিন্ন দেশে, বাংলাদেশ আমরা সহ। বলছি আছে, কিন্তু আমরা কেন খারাপ এক্সাম্পলটা নেব? না, কিন্তু কথা হচ্ছে যে প্ল্যাকার্ডের থেকেও বড় ছিল জাতীয় পতাকার ইস্যুটা, মানে আপনার চোখে কোনটা বড়? এখন দুটোই আমি দেখব। ধরেন আপনি তো খেয়াল রাখবেন, স্বাভাবিকভাবে তো শিষ্টাচার অনুযায়ী প্রেসিডেন্ট ঢুকলেই জাতীয় সঙ্গীত বেজে যায়, সময় যে যেখানে আছে আমরা দাঁড়িয়ে তো ওই দিকে মনোযোগ দিচ্ছি, তো আমাদের বিরোধী যারা তারা তো খেয়াল রাখবেন। এখন আমরা আচ্ছা ধরেন এই প্ল্যাকার্ড হইচই হলো, একটা পত্রপত্রিকা টেলিভিশন নিউজ হয়েছে, রাষ্ট্রপতিকে চলে গেছে পরের দিন, চলে যায়নি। যদি আমরা চলে যাওয়ার যদি অভিপ্রায় বিরোধী দল ব্যক্ত করে, আলাপ আলোচনা চালাতে পারে, প্রধানমন্ত্রীকে হুইপকে বিভিন্ন লবিং তদবির যে না আমরা এই কারণে রাষ্ট্রপতির অপসারণ চাই, ওই প্রক্রিয়াটা চালানোর পরে আপনার শেষ হচ্ছে আন্দোলন সংগ্রাম হইচই, এই দিকে নিয়ে আসা উচিত। তো ওই দিকে যদি না, এটা আমরা যদি পুরানো পথে হাঁটি সেটা কিন্তু মানুষ ভালোভাবে না। একদম শেষ মুহূর্তে আছে দুইটা ছোট ছোট প্রশ্ন। একটা হচ্ছে রেজা কিবরিয়া, তিনি আপনাদের জোটে বা আপনাদের সাথেই সংসদে আছে, এক সময় আপনারা একসঙ্গেই দলটা শুরু করেছিলেন বা একসঙ্গে কাজ করছিলেন, এখন তিনি নাই, আপনারা আবার একত্রিত হওয়ার কোনো সুযোগ সম্ভাবনা আছে কিনা? এই বিষয়গুলো তো অনেক আলাপ আলোচনা হয়েছে। তো রেজা ভাই অনেক সিনিয়র মানুষ, বয়স হয়েছে, পার্লামেন্টে আছেন। আমি ব্যক্তিগতভাবে খুশি যে তিনি বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতির থেকে বেরিয়ে তিনি আমাদের বিরোধী ব্লকের রাজনীতি করেছেন, আমাদের সাথে এই দলটা প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ছিলেন, তারপরে বিএনপির সাথে আন্দোলন সংগ্রামে ছিলেন, বিএনপি তাকে সম্মানিত করেছে এই আসনটি দিয়ে, বিএনপির একজন ত্যাগী নেতাকে বঞ্চিত করে, এবং রেজা ভাই শেষ পর্যন্ত নির্বাচিত হয়ে সংসদে আসতে পেরেছেন। এখন সহকর্মী হিসেবে, আগে আন্দোলন সংগ্রাম রাজপথ থেকে পার্লামেন্টে আসি, খুশি। আর তার আসলে কি বলবো, এখন তো তিনি অফিসিয়ালি বিএনপিতে যোগদান করছেন, বিএনপির মতো একটা বড় দল থেকে তোর গণ অধিকার পরিষদে হয়তো আসবে না। ওকে, আর আরেকটা প্রশ্ন একটু আপনার আলোচনার ভিতর থেকে আসলো যে আপনি যে পরিমাণ হামলা নির্যাতনের শিকার হয়েছেন, আমি একটু দেখছিলাম যে আপনার রাজনৈতিক ক্যারিয়ারের 8 বছরে আপনি কতগুলো হামলার শিকার হয়েছেন বলতে পারবো না। 2019 সালেই আপনি মনে হয় 7 বার নির্যাতনের শিকার হয়েছেন, এবং সবশেষ আমরা 2025 সালে যে সরকার আপনাদেরই আন্দোলনের ফসল বলা যায়, ইন্টেরিয়াম, সে সময় আপনারা হামলার শিকার হয়েছেন। এবং এত হামলার মানে ওই হামলাটা এমন ছিল যে আমরা অনেকে এরকমও ভেবেছি নূরকে আমরা আবার পাবো কিনা, এরকম পর্যায়ে চলে গেছিল, আপনার সিঙ্গাপুরে যেতে হয়েছিল। মানে আপনার পরে এত ক্ষোভ কেন সবার? আসলে দেখেন, ফ্যাসিবাদের সময়টা 2018 থেকে বিফোর 24, এই সময় তো আসলে আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে নিজেকে জাহির করে সেটা না, যে তরুণদের আন্দোলনের সংগ্রামের নেতৃত্বটা তো আমি দিয়েছি। ডাকসুর ভিপি হওয়ার ফলে একটা প্রাতিষ্ঠানিক পরিচয় থাকা বা ডাকসুর যে একটা ঐতিহ্য, সেই অনুযায়ী তো ছাত্র সমাজ বা তরুণদেরকে সংগঠিত করা, প্রতিবাদী করা। আমি এখান থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিসির দুর্নীতি বিরোধী আন্দোলন হয়, সেখানে গেছি। আমি নিরাপদ সড়ক আন্দোলন হয়, সেখানে শিক্ষার্থীদের সাথে যাই। আমি তরুণদেরকে সংগঠিত করে কিভাবে আন্দোলনকে বেগবান করা যায় আমরা সেটা করেছি। এবং এই যে 24শে জুলাই গণ অভ্যুত্থান, যদি শেষ পর্যন্ত ওই কোটা সংস্কার থেকেই তো বৈষম্য বিরোধী আন্দোলন, যেই কোটাটা 2018 সালে বাতিল করেছিল সেটা ফিরিয়ে আনার চেষ্টা করেছিল, সেটাকে কেন্দ্র করে। এবং যারা আন্দোলনের লিডিং ফেস, সেটা অধিকাংশই আমার সহকর্মী, আমার জুনিয়র সহকর্মী, আমার 2, 3, 4 বছরের ডাকসুতে আমার সাথে যারা নাহিদ অ্যাডভাইজার ছিলেন, আমার সাথে সে কালচারাল সেক্রেটারি হিসেবে কাজ করেছেন, আকরাম সাহিত্য সম্পাদক পদে নির্বাচন করেছেন, আসিফ যে উপদেশে, সে বিশ্ববিদ্যালয়ে তখন বোধহয় প্রথম বর্ষের শিক্ষার্থী, জুনিয়র হওয়ায় তখন তারা ডাকসুতে অংশগ্রহণ করতে পারে। তো এদেরকে তো আমি তৈরি করেছি, এদের রাজনীতির পাইপলাইনটা তো আমরা দিয়েছি। তো আমি তো স্বাভাবিকভাবেই তখন সেই সময় সরকারের একটা টার্গেটে ছিলাম, বিভিন্ন দূতাবাসগুলো, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তরুণদের মাধ্যমে দেশের পরিবর্তনে তারাও উৎসাহিত করেছে। সেখানে আমি তো তরুণদের প্রতিনিধি হিসেবে আমার উপরে আক্রমণ করা মানে বাকি তরুণদেরকে ভয়ভীতি দেখানো যে না, তারা যেন এই পথে না আসে। তবে এটা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এবং এটা আমি ডক্টর ইউনূসকে আমি বলেছিলাম কখন জানেন, যেদিন জুলাই সনদ স্বাক্ষর হয়েছে সেদিন, যে আমরা হাসিনাকে ফ্যাসিস্ট বলি, ফ্যাসিস্ট হাসিনার সময় এইভাবে আমি আক্রান্ত হই নাই, যে এই যে একেবারে মৃত্যুর ঘর থেকে বলা চলে ফিরে আসা। এবং সেই ঘটনাটিতে একটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি হয়েছিল,
সেই ঘটনা কিন্তু বিচার টিচার হয় নাই। আমরা জানি যে 30 দিনের সময় দেওয়া ছিল, বাট হয় নাই। নিশ্চয়ই এখন সেটা সরকারের পক্ষ থেকে আমরা নিশ্চয়ই আমরা প্রত্যাশা করি সেটির বিচার হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। সেই সাথে আমরা প্রত্যাশা করি আপনিও সুস্থ শরীরে রাজনীতি করবেন এবং জনগণের প্রতি যে আপনার কমিটমেন্ট রয়েছে সেই কমিটমেন্টের প্রতি লক্ষ্য রেখেই প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পটুয়াখালী 3 গলাচিপা 10 মিনা এলাকা সহ দেশের মানুষের প্রত্যাশা করবেন, সেই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। দর্শক আপনারাও ভালো থাকবেন। এতক্ষণ ধরে অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।